আদি কৈলাস, হিমালয়ের শিখরে অবস্থিত মহাদেবের রহস্যময় নিবাস। আজ আমরা যাব আদি কৈলাস যাত্রায়। মহাদেবের ধ্যানমগ্ন মূর্তির মতো পর্বত চূড়া, পার্বতী সরোবর, ভীম কি খেতি, মহাদেবের বাসস্থান বা শিব পার্বতীর বিবাহ, পাণ্ডবদের বসবাসের কুটির অথবা রাবণের তপস্যা, ওম পর্বতে সাক্ষাৎ ওম দর্শন। না জানি আরও কত রহস্যে ভরা এই আদি কৈলাস যাত্রা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 6 জুন 2024। আমরা যাত্রার আগের দিনই অর্থাৎ 5ই জুন পৌঁছে গিয়েছিলাম ধরচুলাতে। ধরচুলা উত্তরাখণ্ডের পিথারাগড় জেলায় অবস্থিত একটি ছোট্ট হিল স্টেশন। এই ধরচুলা থেকেই আদি কৈলাস যাত্রার জন্য পারমিট এবং মেডিকেল করাতে হয়। এখানে অনেক ট্যুর অপারেটর আছেন যারা এই আদি কৈলাস ওম পর্বত যাত্রার জন্য 2 রাত 3 দিনের প্যাকেজ করান। আসুন আমরা যে অপারেটরের সাথে গিয়েছিলাম তার কাছে এই যাত্রা সম্বন্ধে কিছুটা জেনে। मैडम, आदि कैलाश ओम पर्वत यात्रा में आप लोग का हार्दिक अभिनंदन है। आप लोग हमारे वेस्ट बंगाल के गेस्ट है। जो ये आदि कैलाश यात्रा है, अभी आप लोग दार्चुला में उपस्थित है। जो ये यात्रा है 3000 फीट से 20,000 फीट की ऊंचाई तक है ये यात्रा। दार्चुला में मेनली बेसिकली 3 वैली है। एक है व्यास वैली, एक है धर्मा वैली, एक है चौतास वैली। आप लोग अभी जहाँ जा रहे हो उसको व्यास वैली बोलते हैं। जहाँ व्यास वैली में आदि कैलाश है, ओम पर्वत है, फिर होली कैलाश का ओल्ड रूट है। ये जहाँ शंकराचार्य जी ने भी ऐसे यात्रा की थी। और जो आप लोग का रूट रहेगा, आज आप लोग सिर्फ दार्चुला से बुद्धि जाओगे। बुद्धि व्यास घाट का पहला गांव है। वहाँ पर आप लोग का ब्रेकफास्ट होगा। फिर देन आप लोग नाभि में चाय पानी करोगे। उसके बाद आप लोग कुटी जाओगे और कुटी के बाद आप सीधे आज आदि कैलाश जाओगे। आदि कैलाश में आदि कैलाश दर्शन करोगे आप लोग। गौरी कुंड, पार्वती जी का मुकुट है, पांडव पर्वत है, भीम की दान की सेरा है। और आप लोग आज रात को जो स्टे रहेगा आपका कुटी रहेगा। कुटी के बाद आप लोग कल क्या करोगे? कल आप लोग अर्ली मॉर्निंग उठ के ब्रेकफास्ट करके आप लोग ओम पर्वत की तरफ जाओगे। उसके बाद आप लोग बुद्धि में आके कल रेस्ट करोगे। फिर परसों आप लोग दार्चुला वापस आओगे। ओम नमः शिवाय। আর পোহা উপমাটা এত সুন্দর হয়েছে যে কি বলবো, দারুণ হয়েছে। কেএমভিএনের হোটেলে সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা যাত্রা শুরু করলাম। আমরা যাত্রা শুরু করে দিয়েছি। একটু বেরোতে দেরি হয়েছে। সকাল 8টা নাগাদ আমরা যাত্রা শুরু করেছি। এখন প্রায় অনেকটাই চলে এসেছি আমরা যাত্রা করছি এই বোলেরো ক্যাম্পারগুলো। এই হচ্ছে আমাদের গাড়ি, বোলেরো ক্যাম্পার। এইগুলোই সাধারণত যায় এই যাত্রার জন্য। এখান থেকে আজ আমাদের পৌঁছাতে হবে কুটিগাঁও। আদি কৈলাস যাত্রার শেষ গ্রাম হলো এই কুটি। ধরচুলা থেকে বেরোবার পরে আমাদের প্রথম স্টপ হলো তাওয়াঘাট। এইটা হচ্ছে তাওয়াঘাট। ইয়ের থেকে ধরচুলা থেকে যাওয়ার সময় এইটাই হচ্ছে প্রথম ব্রিজ আর কি, বা এইটাই প্রথম স্টপ। নিচ দিয়ে কালী নদী বয়ে যাচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। আর নিচ দিয়ে এই যে কালী নদী বয়ে যাচ্ছে। এই তাওয়াঘাটেই দুটি নদী ধৌলিগঙ্গা এবং কালী নদীর সঙ্গম হয়। ধারচুলা থেকে আদি কৈলাস যাবার এই রাস্তা, এই যে ব্রিজটা বিআরওর ব্রিজ, এটা 2022 সালে উদ্বোধন হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং করেছিলেন। এবং এর পাশ দিয়ে যে রাস্তা আছে এটা হচ্ছে নারায়ণ আশ্রম এবং পঞ্চচুল্লি বেস পয়েন্ট, যেটা ধর্মা ভ্যালি বলে। এটাও একটা মানে এখানে দেখার জায়গা বেশ। তো এই রাস্তা এটা সোজা চলে যাচ্ছে আমাদের। তাওয়াঘাট থেকে আরেকবার যাত্রা শুরু করে কালী নদীকে পাশে রেখে সুন্দর পাহাড়ি রাস্তা ধরে আর নাম না জানা অনেক গ্রাম যেমন ঘাসপু, মাংতি ইত্যাদির মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমরা। রাস্তায় দেখলাম ছাগল, ভেড়া ইত্যাদি নিয়ে কিছু মানুষ পায়ে হেঁটে চলেছে। শুনলাম এরা নাকি নেপাল থেকে আসা ব্যবসায়ী যারা বছরে 6 মাস ভারতে থেকে ব্যবসা করেন। এখন আমরা পার হচ্ছি আরও একটি বড় ব্রিজের ওপর দিয়ে। এর নাম নাজাং পুল।
মাজাং পুল, এটা পেরিয়ে এসে আমরা এখন একটা এত সুন্দর জায়গায় দাঁড়িয়েছি যে আপনাদেরকে কি বলবো। আমরা সকাল 8টা নাগাদ রওনা হয়েছিলাম, প্রায় এখন 2 ঘন্টা যাত্রা হয়ে গেল। তো এখন একটা এমন সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, আপনাদেরকে দেখায়, দেখলে আপনারা অভিভূত হয়ে যাবেন। দেখুন, কালী নদী বয়ে যাচ্ছে পুরো রাস্তাটায়। আমাদের যাত্রার পুরো রাস্তায় কিন্তু একপাশে কালী নদী আমাদের সঙ্গ ছাড়েনি। কালী নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখানে কালী নদীটা এতই খরস্রোতা যে না দাঁড়িয়ে আমরা পারলাম না, এত সুন্দরের সৌন্দর্য, অসাধারণ অসাধারণ। আমরা পৌঁছে গেছি মালপা। আদি কৈলাস যাত্রার সময় এই মালপাতেই নাইট স্টে হতো, মানে প্রচুর যাত্রী এখানেই থাকতেন, ভোরবেলা এখান থেকে আদি কৈলাস যাত্রা করতেন। কিন্তু 1998-এ ধস নামে, মানে এক ভয়াবহ ধস, সেই ধসে তখন 200 যাত্রী প্রায় মারা যান। এখানে ক্যাম্প বসতো, যাত্রীদের এখানেই ক্যাম্প থাকতো। তো সেই ক্যাম্পে থাকাকালীন ধসে প্রচুর যাত্রী তখন মারা যান, সেই থেকে এখানে আর ক্যাম্প নেই। তো সেই মালপা গাঁও। ये तो बहुत बड़ा झरना है। हल्का ही है। हाँ, थोड़ा बहुत है, ठीक है। আদি কৈলাস যাত্রায় এই রকম ঝর্ণা রাস্তার ধারে প্রচুর দেখতে পাওয়া যায়, যারা পাহাড়ের ওপর থেকে নিজের ছন্দে নিচে নেমে আসছে। একটু পরেই দূর থেকে পাহাড়ের চূড়া দেখতে পেলাম। আমাদের ড্রাইভার ভাই বলল আমরা পৌঁছে গেছি বুঁদি গাঁও। ধরচুলা থেকে বুঁদির দূরত্ব 53 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি বুঁদি গাঁও। অপরূপ সৌন্দর্য চারিদিকে। এইখানে আমাদের আজকে এমনি ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছে, কিন্তু এখন বেলা বেজে গেল প্রায় 11:15। তো আপনাদেরকে একটু চারিদিকে শোভাটা আগে দেখাই, তারপরে দেখছি এখানে ব্রেকফাস্ট না কি হবে, এখন দেখি একটু। আদি কৈলাস যাত্রায় এই বুঁদি হলো প্রথম গ্রাম, যেখানে গিয়ে অনেকে রাত্রিবাস করেন অথবা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার এগিয়ে যান আদি কৈলাসের দিকে। বরফের চূড়া দেখা শুরু হয়ে গেছে। বুঁদির পরের থেকে ভালো দেখা যাবে আশা করি। এখন এইটুকু দেখতে পাচ্ছি আপাতত। অসাধারণ ভিউ। বুঁদিতে নামার পরে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, প্রচণ্ড হাওয়া। এবার মনে হচ্ছে জ্যাকেট পরতেই হবে। রোদের তেজটাও কমে এসছে, একটু মেঘলা দেখা যাচ্ছে। জানি না আমাদের দেখতে পাবো কিনা আদি কৈলাস, একটু মেঘ দেখা যাচ্ছে আকাশে। তো চলুন, সবই ভাগ্যের উপরে। আমরা একটা হোমস্টেতে থাকবো, যেটা আপনাদেরকে দেখালাম, মানে কালকে এসে আমরা এখানে থাকবো। আজ আমাদের নাইট স্টে হবে কুটিতে। তো এখানে যে হোমস্টেটা দেখালাম আপনাদেরকে, এখানে সবই কিন্তু ওই রকমই, মানে কয়েকটাই মাত্র আছে, বেশি তো নেই। তবে এখানে মানে ভালো কিছু আশা করা যাবে না, মানে খুব যে ভালো হবে তা নয়, তবে কাজ চলে যাবে। এখানে বুঁদিতে একদিন তো স্টে করতেই হবে। বুঁদির উচ্চতা 8660 ফুট। বুঁদিতে আমরা যে হোমস্টেতে খাওয়া দাওয়া করলাম তার ফোন নাম্বার এখানে দেওয়া রইল, আপনারা ইচ্ছে করলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। একটা জিনিস দেখাই, দেখুন, এইটা হচ্ছে ভাং গাছ, মানে গাঁজার প্ল্যান্ট আর কি, এটা চারাস। বুঁদিতে এই হোমস্টেতে আমাদের লাঞ্চে ছিল ভাত,
গরম গরম রুটি, ডাল, শাক, ভাঙির চাটনি এবং স্যালাড। লাঞ্চ সেরেই আমরা আবার রওনা হলাম ওপরের দিকে। বুঁদির পরের থেকেই রাস্তা চড়াই শুরু হয়। কখনো চড়াই রাস্তা, আবার কখনো ভ্যালির মতো রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম বেশ কিছু বাইকার্স ফিরছেন আদি কৈলাস যাত্রা শেষ করে। আমরা এসে পৌঁছালাম ছালেক, যেখানে আদি কৈলাস যাত্রার পারমিটের আসল চেকিংটি হয়। পারমিট চেক করে ছাড়া এখানকার লোকাল লোকেদেরও এগোতে দেওয়া হয় না। ছালেক পেরিয়ে এসে এখান থেকে অন্নপূর্ণা পর্বতকে পরিষ্কার দেখা যায়, কিন্তু আজ আকাশে মেঘলা রয়েছে বলে সেইভাবে দেখা যাচ্ছে না। তবু একবার দেখাই আপনাদের। আর নিচে যে গ্রামটি দেখা যাচ্ছে সেটি হলো নেপালের ছাংরু গাঁও। এরপর থেকে এই আদি কৈলাস যাত্রার পারমিট কিন্তু খুব বারে বারেই চেকিং হয়, এবং এরপর থেকে রাস্তাও খুবই কঠিন রূপ ধারণ করল। আমরা এসে পৌঁছে গেলাম গুঁজি। আমরা পৌঁছে গেছি গুঁজি গাঁও। এখানে বেশিরভাগ লোক এখানে নাইট স্টে করে। তো আমরা আজকে করছি না, আমরা যাব আজকে কুটিগাঁও থেকে নাইট স্টে করবো। তো এখানে KMBN-এর গেস্ট হাউস রয়েছে, আর এইদিকে হচ্ছে আর্মিটার জায়গা। গুঁজি গুঁজিগাঁওকে একপাশে রেখে আমরা এগিয়ে চললাম আরও উপরের দিকে। গুঁজি পেরিয়ে এসে আমাদের পরের গ্রামটি ছিল নাবিগাঁও। নাবিগাঁও ঢোকার মুখেই রয়েছে মনোকামনা মন্দির। আমরা পৌঁছে গেছি নাবিগাঁও। একটা অনেকগুলো হোমস্টে রয়েছে এখানেও রাত্রি কাটানো যেতে পারে, মানে এই যাত্রার পথে। তা আমরা এখন জাস্ট একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে আবার যাব আদি কৈলাসের দিকে। এইটা হচ্ছে সেই নাবিগাঁও। এটা গ্রামটার নাম হচ্ছে রংকং গাঁও। আর উপরে দেখুন বরফের চূড়া দেখা যাচ্ছে, আর একটা সঙ্গম, নিচে দেখুন দুটো নদী মিলেছে কালী নদীর সাথে, খুব সুন্দর। জানা গেল এই রংকং নাকি বহু পুরনো গ্রাম। আদি কৈলাসের এই যাত্রায় বহু নাম না জানা পার্বত্য নদী এসে মিলছে এই কালী নদীর সাথে, যা কিন্তু খুবই অসাধারণ। আবার কখনো পাহাড়ি নদী জমে গিয়ে গ্লেসিয়ারের রূপ নিয়েছে। প্রায় 1:15 নাগাদ আমরা এসে পৌঁছালাম কুটিগাঁওয়ের কাছাকাছি। আর এইখানে রয়েছে পাণ্ডব কিলা বা পাণ্ডবদের কুটির। অজ্ঞাতবাসের সময় নাকি এইখানে বেশ কিছুদিন পাণ্ডবরা কাটিয়েছিলেন তাদের মা কুন্তির সাথে। সেই পাণ্ডব কুটিরের পাথরের দেয়ালের ধ্বংসাবশেষ এখনও দেখা যায়। আর সেই থেকেই এই পাশের গ্রামটির নাম হয় কুটিগাঁও, মা কুন্তির নাম অনুসারে। এই কুটি হচ্ছে আদি কৈলাস যাত্রার শেষ গ্রাম, এবং এর উচ্চতা 12,300 ফিট, যা কিনা কেদারনাথের থেকেও বেশি উঁচু।
এই কুটিতেই আজ আমাদের নাইট স্টে হওয়ার কথা, কিন্তু আগে আমরা যাব আদি কৈলাস দর্শন করতে। তাই কুটিগাকে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে চললাম আদি কৈলাস বেস পয়েন্টের দিকে। কুটি থেকে আদি কৈলাস বেস পয়েন্ট অর্থাৎ জলিংকংয়ের দূরত্ব 19 কিলোমিটার। কুটির পর থেকে এই পার্বত্য রাস্তা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। একটার পর একটা বরফের চূড়া যেন সামনে এসে দাঁড়াচ্ছে, মনে হয় হাত দিয়ে যেন ধরা যাবে। একটু পরেই দর্শন পেলাম ব্রহ্মা পর্বতের। আকাশে মেঘ থাকায় এই পর্বতের ওপরের অংশটুকু দেখা যাচ্ছে না। এই পর্বতের নিচের অংশ থেকে যে নালাটি বয়ে আসছে, আমাদের ড্রাইভার ভাই বলল এর নাম গণেশ নালা, এবং এই গণেশ নালার উপর দিয়েই সব গাড়িকে একসময় যেতে হতো। আপাতত একটি কাঁচা রাস্তা বানানো হয়েছে এই নালার ওপর দিয়ে। আমরা পৌঁছে গেছি ব্রহ্মা পর্বত। এইটা হচ্ছে পাণ্ডব পর্বত। দেখুন 5টা চূড়া রয়েছে। ব্রহ্মা পর্বতকে খুব ভালো করে দেখলে মনে হয় যেন ব্রহ্মা পদ্মের উপরে বসে ধ্যানমগ্ন রয়েছে। উপরটা পিকটা বোঝা যাচ্ছে না এখন, কিন্তু দেখে মনে হয় পদ্মের মতন শেপ। আমরা এসে পৌঁছালাম জলিংকং, আদি কৈলাস যাত্রার বেস ক্যাম্প। এখানে রয়েছে আর্মি ক্যাম্প এবং KMVN এর টেন্ট, তাই সিজন এখানে নাইট স্টের ব্যবস্থাও রয়েছে। আদি কৈলাস দর্শনের জন্য এখান থেকে ঘোড়াও পাওয়া যায়, তবে আমরা যখন এসে পৌঁছেছি তখন বাজে প্রায় 3:15, তাই তখন আর ঘোড়াদের দেখা পাওয়া গেল না। আমরা এসে পৌঁছালাম আদি কৈলাসের বেস পয়েন্টে, কিন্তু আকাশের মুখ ভার এবং স্বাভাবিকভাবেই আমাদেরও মন ভারাক্রান্ত। আদৌ কি আদি কৈলাসের দর্শন পাবো, পূর্ণ দর্শন? আমরা দাঁড়িয়ে আছি জলিংকংয়ে। জলিংকং থেকে এই আদি কৈলাসটা একদম পরিষ্কার দেখা যায়, তো আরও যেতে পারলে ভালো হবে। দেখা যাক। জায়গাটার নাম কিন্তু জলিংকং। এখানে কিন্তু কিছু নেই, খালি 1-2টো চায়ের দোকান রয়েছে আর 2-1টা তাঁবু লাগানো রয়েছে, আর কিচ্ছু নেই এখানে। আর এই পেছনে আদি কৈলাস। আমরা এখন ট্রেক করে যাচ্ছি ভীমকা খেতি আর পার্বতী সরোবর। এইখান থেকে দেখুন একটা জিনিস দেখাই, দেখুন এটাকে বলছে পার্বতীর মুকুট। ঠিক উপরে একদম পিকে, আদি কৈলাসের ঠিক অপোজিটে এইটা হচ্ছে পার্বতীর মুকুট। প্রায় 3:45 বাজে, তখনও কিন্তু আকাশের মুখ ভার এবং আদি কৈলাসের পূর্ণ দর্শন তখনও আমাদের ভাগ্যে হয়নি। আমরা এগিয়ে চললাম পার্বতী সরোবরের দিকে। প্রায় 3 কিলোমিটার ট্রেক করে তবে পার্বতী সরোবরে পৌঁছানো যাবে। হঠাৎ দেখা পেলাম তার, আদি কৈলাস। আদি কৈলাস দেখতে পেয়েছি। দেখুন পুরোটা দেখা যাচ্ছে এখন, একদম
পুরোটা দেখতে পাচ্ছিলাম না আগে, এখন কিন্তু পুরোটা দেখতে পাচ্ছি। আমাদের কপালে ছিল, মহাদেবের কৃপায় দেখতে পেলাম। এই হচ্ছে আদি কৈলাস, আদি কৈলাস, আদি কৈলাস। পুরো আদি কৈলাস দেখতে পেলাম, দারুণ দেখলাম। জীবনের একটা অ্যাচিভমেন্ট এটা, খুব সুন্দর দেখলাম। এত সুন্দর দর্শন হবে আমরা বুঝতে পারিনি আগে, অসাধারণ। হিমালয়ের অন্যান্য শৃঙ্গের থেকে আদি কৈলাসের এই হিমশৈল একেবারেই আলাদা। এর গায়ের রেখাগুলি দেখে মনে হয় মহাদেবের কপালে যেন তিলক কাটা রয়েছে। বলা হয় ভগবান শিব যখন মা পার্বতীকে বিবাহ করতে যাচ্ছিলেন তখন তিনি এখানেই বিশ্রাম নিয়েছিলেন, এবং রাবণও এইখানেই মহাদেবের জন্য কঠোর তপস্যা করেন এবং বরপ্রাপ্ত হন। আমরা পৌঁছে গেছি মন্দিরে, চলুন ভেতর দেখাবো। কি অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এই হচ্ছে মন্দির, আর ওইখানে আছে পার্বতী তলাও, আর এই হচ্ছে আদি কৈলাস। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আদি কৈলাসকে পূর্ণ দর্শন করে আমরা এগিয়ে চললাম একদম উপরে অবস্থিত শিব মন্দিরের দিকে। চলুন ভেতরে যাওয়া যাক। মন্দির থেকে এই হচ্ছে পার্বতী সরোবর, অসাধারণ। দেখুন মন্দিরের চারপাশে এই হচ্ছে পার্বতী সরোবর, এই হচ্ছে আদি কৈলাস। এই হচ্ছে মন্দির, বাহ খুব সুন্দর। এখানে ভেতরে রয়েছে শিবলিঙ্গ আর শিব পার্বতীর মূর্তি। এই যে অজয়, অজয় কে? অজয়, অজয় সিং, এ কিন্তু আমার জন্য লাকি সাবুদ হলো আর কি। কারণ এই আদি কৈলাস দর্শন মানে আমি বিশ্বাস করিনি যে পাবো বলে, সত্যি জন্ম জন্মান্তরের এটা পুণ্যফল বলতে পারি। আমার মনে হচ্ছে এর জন্য হয়েছে এর সঙ্গে। आपका नंबर बोल दीजिए तो थोड़ा सा फोन नंबर। बहुत লাকি। 7618260422। এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো ধারচুলাতে যে আদি কৈলাস দর্শনের জন্য আসবেন একে যোগাযোগ করবেন। ছেলে এমনি খুবই ভালো, ও গাইডের কথা ছিল না, ও ড্রাইভার, এমনিতে জানে সবই ও এখানে, কিন্তু ও নিজের থেকে আমাদেরকে গাইড করেছে এবং আমার কিন্তু মন বলছে ও আমাদের জন্য লাকি। খুব ভালো ছেলেও, খুব ভালো, গাড়ি খুব ভালো চালায়, গাড়িও ভালো। আপনারা অবশ্যই একে ইয়ে করবেন। এবং আমি শুনলাম ও নাকি যতবারই এসছে ওর সঙ্গে নাকি দেখা গেছে আদি কৈলাস। এইটুকু বিকেল প্রায় 5টা বাজে, কিন্তু আমরা এত সুন্দর আদি কৈলাস দেখতে পারবো ধারণা করিনি। সত্যি বোধহয় জন্ম জন্মান্তরের কোনো পুণ্য ছিল, তাই এই আদি কৈলাসকে দেখতে পেলাম, এত সুন্দর। চলুন এবারে ভীমকা খেতি, যেখানে নাকি নিজে নিজেই ফসল হয়, নিজে নিজেই পাকে। আর ওই সেই পার্বতী মন্দির, এই হচ্ছে পার্বতী তলা, পার্বতী কুণ্ড, আর ওই হচ্ছে মন্দির। পার্বতী সরোবর থেকে কিছুটা নেমে আসার পরে দেখতে পেলাম ভীমকা খেতি।
মহাভারতের কথা অনুসারে ভীম এখানে নাকি ধান চাষ করেছিলেন। সেই ধান আজও নিজে নিজে জন্মায়, নিজে নিজেই মরে যায়, আবার নিজে নিজে জন্মায়। এই সেই ভীমকি খেতি, এবং এটা ঠিক আদি কৈলাসের নিচেই। আজকে আদি কৈলাস দর্শন শেষ হলো। আজকে আমরা থাকবো হচ্ছে কুটিগাঁওতে, রাত্রিবাস আমাদের ওখানেই। কথা জড়িয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না ভালো করে, মানে এত এখানে অক্সিজেন কম যে কথা জড়িয়ে যাচ্ছে। তো আমরা এখন নেমে যাব আমাদের গাড়ি থেকে, যাব কুটিগাঁও। কুটিগাঁওতে আমাদের আজকে রাত্রিবাস। কালকে আবার আমরা সকালবেলায় বেরোবো ওম পর্বতের উদ্দেশ্যে। তাহলে চলুন, আদি কৈলাস কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন। অনেক কষ্ট করে এই ভিডিও বানানো, আপনাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করবে এইরকম ভিডিও বানানোর জন্যে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা ছিলাম কুটিগাঁওতে। কাল তো দেখিয়েছি আপনাদেরকে। কালকে আমরা দর্শন করে এলাম আদি কৈলাস। আজ আমাদের যাত্রা হচ্ছে ওম পর্বতের জন্য। তো এখন বাজে ঠিক 7:30। আমরা বেরিয়ে যাচ্ছি ওম পর্বতের উদ্দেশ্যে। এই কুটিগাঁওয়ে এই হোমস্টেটাতে আমরা ছিলাম। তো এখানে মোটামুটি ব্রেকফাস্ট করে চা ফা খেয়ে আমরা এখন চলে যাচ্ছি ওম পর্বতের দিকে। চলুন, আজকে একটু মেঘলা আছে, জানি না কতটা দেখতে পাবো না পাবো, কপালে কি আছে। তো চলুন ওম পর্বত দর্শনে বেরিয়ে পড়ি। এই কুটিগাঁওতে কয়েকটি মাত্র হোমস্টে রয়েছে, যেখানে শুধুমাত্র রাত্রে শোবার জন্য বিছানা এবং টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা রয়েছে। কুটিগাঁও থেকে ওম পর্বতের রাস্তা খুবই এবড়োখেবড়ো এবং বেশিরভাগই বোল্ডারের ওপর দিয়ে, এবং মাঝে মধ্যেই ঝর্ণা বয়ে যাচ্ছিল রাস্তার ওপর দিয়ে, এবং তার ওপর দিয়েই গাড়ি চালাতে হচ্ছিল। কুটি থেকে ওম পর্বত যাওয়ার সময় গুঁজিগাঁওকে পাশে রেখে নিচের রাস্তা দিয়ে যেতে হবে ওম পর্বত। আমরা পৌঁছে গেলাম গুঁজিগাঁয়ের পাশেই। গুঁজির পরের থেকে ওম পর্বতের রাস্তা খুবই এবড়োখেবড়ো এবং পুরোটাই কাঁচা রাস্তা। তবে এই রাস্তায় চলে গেছে মানসরোবরের দিকে। যারা মানসরোবর যাত্রা করছেন তাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে। তবে এটা বলা মুশকিল যে কোন রাস্তা বেশি সুন্দর, আদি কৈলাসের না ওম পর্বতের। যেতে যেতেই আমরা দেখতে পেলাম শেষনাগ পর্বতকে। একদম শেষে যে চূড়াটি দেখা যাচ্ছে সেইটিই হলো শেষনাগ। এরপর পাহাড়ের বাঁক ঘুরতেই দেখা গেল তাকে। আরে বাস, ও দারুণ দারুণ, ওম দেখা যাচ্ছে একদম। ওম পর্বত আমরা রাস্তায় দেখতে পেয়ে গেছি, এখন আরো কাছে যাব, কিন্তু এইখান থেকেই দেখুন ওম একদম পরিষ্কার পরিষ্কার ওম দেখা যাচ্ছে। প্রায় 500 মিটার দূরের থেকেই আমরা ওম পর্বত দেখতে পেলাম। চোখ ফেরাতে পারছিলাম না তার থেকে। আমরা এসে পৌঁছালাম নাবিডাং নামক জায়গায়। এই পর্যন্তই গাড়ি যাবে। আমরা পৌঁছে গেছি ওম পর্বত। একদম দারুণ, অসাধারণ। মানে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। এখানে বরফটা এমনভাবেই পড়ে যে পাহাড়ের উপরে ওম লেখা রয়েছে, যার জন্য এই পাহাড়ের নাম হচ্ছে ওম পর্বত।
আমরা পৌঁছে গেছি। অসাধারণ ভিউ, আর সত্যি মানে এটা ভাগ্যে না থাকলে হয় না। দারুণ সুন্দর দেখা যাচ্ছে আজকে, একদম রোদ ঝলমলে দিন। ভাবিনি আমরা এত পরিষ্কার পাবো। কালকেও আমরা আদি কৈলাসও খুব দারুণ দর্শন করেছি, আজকে ওম পর্বতও খুব দারুণ দর্শন করলাম। রাস্তা কিন্তু খুব খারাপ, আপনাদেরকে দেখিয়েছি আমি। বেশিরভাগটাই বোল্ডারের উপর দিয়ে রাস্তা। প্রায় এখন বেজে গেল প্রায় 9টা বোধহয়, মানে 2 ঘন্টা মোটামুটি লাগলো আমাদের কুটিগাঁও থেকে এই পর্যন্ত আসতে। কিন্তু এসে এত সুন্দর ভিউ পাবো আমরা আশা করিনি। চলুন আপনাদেরকে সামনের থেকে দেখাবো, মানে এটা একটা সত্যি লাইফ টাইম অ্যাচিভমেন্ট। চলুন সামনের থেকে দেখাই। গাড়ি স্ট্যান্ড থেকে প্রায় 200 মিটার ট্রেক করে ওপরে উঠে ভিউ পয়েন্ট, সেইখান থেকেই ওম পর্বতকে দেখতে হয়। চলুন এবারে ওপরের দিকে যাওয়া যাক। নিচে হচ্ছে কালী নদী বয়ে যাচ্ছে, ওই দেখুন, এই যে নিচে কালী নদী, আর এই ঠিক ওপরেই হচ্ছে ওম পর্বত। ওপরে ভিউ পয়েন্টে উঠেই রয়েছে একটি ছোট্ট মন্দির, এবং তার ওপর দিয়ে রয়েছে এই ওম পর্বত। ওম পর্বতের এই অংশটি রয়েছে ভারতের দিকে এবং পেছনের দিকটি রয়েছে নেপালের দিকে। এখানে ওম পর্বত বলছি আমরা, এই যে ওম, এখানে বরফটা এমনই ভাবে পড়ে যে পুরো শেপটা ওমের আকার, একদম পরিষ্কার। আর এই সামনে দেখুন, এই যে এর মধ্যে এইটা শেষ না, এইটা একদম লাস্টে, এই যে এইটা এই শেষ না। তাহলে এই ওম পর্বত দর্শন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। খুবই কষ্টসাধ্য এই ট্যুর, নিহাতি ভাগ্যে ছিল বলে আমরা দেখতে পেলাম, মানে খুবই সুন্দর দেখতে পেলাম, দারুণ দর্শন করলাম, জন্ম জন্মান্তরের এটা প্রাপ্তি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এইটা হচ্ছে শেষনাগ, এইটা হচ্ছে শেষনাগ, আর এই দিক দিয়ে উঠে হচ্ছে ওম পর্বত দর্শন আমাদের হলো। আজকে আমরা এখান থেকে চলে যাব বুঁদি। তাহলে চলুন ফিরে যাওয়া যাক। দারুণ দর্শন করলাম। হর হর মহাদেব। ফিরে আসতে মন না চাইলেও আমাদেরকে নিচে নামতে হলো। ওপরে টেম্পারেচার খুবই কম এবং অক্সিজেনের মাত্রাও খুব কম, তাই আমরা নিচে নেমে এলাম গাড়ির দিকে। ফিরে আসার সময় যতক্ষণ ওম পর্বতকে দেখা যায় ততক্ষণ চোখ রইল সেই ওম পর্বতেরই দিকে। এরপর আমরা এসে পৌঁছালাম কালাপানি বলে একটি জায়গায়, যেখানে রয়েছে কালীমাতা মন্দির এবং কালী নদীর উদ্গম স্থল। আমরা এসেছি কালীমাতা মন্দির, যেখান থেকে নাকি এই কালী নদীর উৎপত্তি, উদ্গম স্থল হচ্ছে এটা। কালীমাতার চরণ স্পর্শ করে সেইখান থেকে কালী নদীর উৎপত্তি। তো এইখানে মানে পুরাণ কথা অনুসারে এইখানে ঋষি বেদব্যাস ধ্যান করেছিলেন এখানকার একটা গুহাতে। গুহাটা আমি দেখাচ্ছি। তখন কালীমাতা ওনাকে স্বপ্নে বলেন যে এখানে একটা মন্দির তৈরি করার জন্য। তো সেই থেকে এই মন্দির, এবং এই যারা মানস সরোবর যাত্রা করে তারা এইখানে মাতার আশীর্বাদ নিয়ে তবেই যাত্রা শুরু হয়। এই রাস্তাতেই কিন্তু মানস সরোবরের যাত্রা শুরু হয়, এই রাস্তাতেই যেতে হয়। সেইটা এইখানে রয়েছে, সেই বেদব্যাস গুহা, আর রয়েছে কালীমাতা মন্দির। চলুন ভেতরে যাই। আর বেদব্যাস গুহাটা আমি দেখাচ্ছি, জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবো, ওটা তো পর্বতের উপরে, তাও একবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পাহাড়ের উপরে দেখুন একটা ছোট্ট মতন গোল একটা গুহা দেখা যাচ্ছে, গুহার মতন।
গুহার মতন দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটায়। এইটাকে বলছে বেদব্যাস গুহা, যেখানে বসে ব্যাসদেব মুনি ধ্যান করেছিলেন। চলুন এবার ভেতর যাওয়া যাক। এই হচ্ছে মন্দির। চলুন ভেতরে দেখাচ্ছি মাতার মূর্তি। এইখান থেকে কালী নদীর উদ্গম, এই কালী নদী বয়ে যাচ্ছে, এটি উদ্গম। মন্দিরের ভেতরে এক পাশে রয়েছে শিবলিঙ্গ আর আরেক পাশে রয়েছে মা কালীর মূর্তি। এই মন্দিরের ভেতরের একটি কুণ্ড থেকেই কালী নদীর উৎপত্তি। ভেতরে ক্যামেরা ঢোকানো বারণ, তাই বাইরের থেকেই আপনাদেরকে দেখালাম। আর বাইরে রয়েছে হনুমানজির মন্দির। মন্দির দর্শন করে আমরা ফিরে চললাম আবার বুঁদির দিকে। পৌঁছে গেছি বুঁদিতে। বুঁদিতে এখানে যে হোমস্টেটা আমরা আগেরবারে লাঞ্চ করে বেরিয়েছিলাম কালকে, সেখানে এসে আবার লাঞ্চ করলাম। এখানে আমাদের স্টে করার কথা ছিল, কিন্তু আজকে আমরা স্টে করছি না। স্টে না করে আমরা চলে যাচ্ছি ধারচুলা। তো আমাদের আদি কৈলাস সোম পর্বত যাত্রা এই পর্যন্তই। এখানেই গল্প শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের জায়গায় বেড়াতে।